অজগর সাপের একটা রেখা দেওয়া আছে এখান দিয়ে কি আসতো না? এই হচ্ছে সেই অজগর সাপের। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই বাড়িটা সম্পূর্ণ সাপে ভরা। মানে বিভিন্ন জায়গায় সাপের সংকেত দেওয়া হয়েছে যে এই জায়গাটায় সাপ আছে, এই জায়গায় দাগ দিয়ে রাখা হয়েছে। এখন এই ঘরে ভয়ে কেউ যায় না, অজগর সাপ বসবাস করে। তো আমার বাপসা ছাড়া আর আছে বলছি যে আমরা এই যে জমিদারা ছিল সে খুব অত্যাচার ছিল। অত্যাচারী। হ্যাঁ, খুব অত্যাচারী ছিল। তার জুতা হওয়া দেয় এই দেয় এটা পরে খাদ না মন্দা লাগিয়ে খুব করছে, মানে জুলুম করছে মানুষের। বন্ধুরা, এই হচ্ছে রাজার গোপন সুড়ঙ্গ পথ, বা যুদ্ধ লাগা বা কোনো শত্রুদের আক্রমণ হলে যে রাস্তা দিয়ে পালিয়ে যেতেন তিনি বা পালিয়েছিলেন, এটা হচ্ছে সেই গোপন সুড়ঙ্গ পথ। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি ঈশ্বরগঞ্জ 18 বাড়ি জমিদার বাড়ি থেকে। জানবো এই বাড়ির ইতিহাস, জানাবো আপনাদেরকে। শুনেছি জমিদার দীপ রায় চৌধুরী এই বাড়িটি স্থাপিত করে প্রায় 250 সাল আগে, এবং এই জমিদারি এখানে একটা কলেজ স্থাপিত করে, কলেজ বা তার প্রশাসনিক ভবন, সেটাও নাকি এর ভিতরে আছে। আর আরেকটা কথা, এই বাড়িতে নাকি, এই জমিদার বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি পড়েছে। এখন বাজে হইতেছে, আমি আসছি এই কলেজের সামনে, মানে এই জমিদার বাড়ির সামনে বা কলেজের সামনে আসছি 5টার একটু পরে, 5:30 বাজে তখন, বা 6টার দিকে। এখন বাজে 7:38। তো মানে এখানে আবার লেখাও আছে, এই পাশে একটা মানে দেওয়াল ভাঙা আছে, এই পাশ দিয়ে যাইতে পারতেছি না। মানে এখানে আবার লেখাও আছে, মানে বিনা অনুমতিতে কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষেধ। তো কি করব বুঝতেছি না আসলে। এই বাড়িটা যদি না দেখাইতে পারি আপনাদের, তাহলে সেই মানে রাজবাড়ি থেকে মানে ময়মনসিংহ জেলার শেষ প্রান্ত বর্ডারের কাছে এসে ঘুরে যাচ্ছে, কিন্তু এই বাড়িটা যদি না দেখাই তাহলে বড় একটা ব্যর্থতা থেকে যাবে। দেখি ভিতরে কেউ আছে কিনা। ভিতরে কেউ নাই। এখন বাজে 8:30, আসছি সেই ভোর 6টায়। তো আর মানে সহ্য হচ্ছে না, বা আর অপেক্ষা করতে পারতেছি না। আজকে আবার শনিবার, নাকি কলেজ নাকি বন্ধ অনেকেই বলতেছে। তো আমার ছোট্ট বন্ধুদের আমি মানে পাইছি আর কি। আমার সাথে আছে শফিক। শফিক, হাই দাও। তারপরে আরো 2জন আছে। তোমার নাম কি? জুনায়েদ। তোমার নাম কি? বাইজিৎ। আচ্ছা, শফিক, জুনায়েদ, বাইজিৎ, ওদেরকে পাইছি। ওরা আমাকে এখন কলেজের ভিতরে যাইতে সাহায্য করবে। আর সেই পুরাতন বাড়িগুলা, জমিদার বাড়িগুলা আমার দেখব, ওরা আমার সাথেই থাকবে। চলেন। অবশেষে আমাদের মানে সুড়ঙ্গ পথ না, এটা কি পথ? দেওয়াল পথ। দেওয়াল টপকায় আমরা উঠবো। ধরো, এটা ধরো, আমার দিকে ধরে রাখো। হ্যাঁ, অবশেষে আমরা দেওয়ালের উপর থেকে জমিদার দীপ রায় চৌধুরীর জমিদারি বা রাজপ্রাসাদ দেখেন, প্রায় লতাপাতা আর গাছপালায় ঢেকে গেছে। দেখে কোনোভাবে বোঝার উপায় নাই যে এখানে জমিদার বাড়ি আছে। তো কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো, আর আমিও একটু দেখব, কারণ পুরাতন বিল্ডিং বা
পুরাতন বাড়িগুলো দেখতে আলাদা রকম একটা ফিলিংস কাজ করে। তোমার কাছে কেমন লাগে শফিক? ভালো। ভালো না? তোমাদের কাছে কেমন লাগে? 18 বাড়ি জমিদার বাড়ি। ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামের নাম 18 বাড়ি। এই গ্রামের নামকরণের একটা ইতিহাস রয়েছে। এই গ্রামে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী 18 বাড়ি জমিদার বাড়ি। মূলত এই জমিদার বাড়ি থেকেই এই গ্রামের নামকরণ করা হয় 18 বাড়ি। এই জমিদার বাড়ির অনেক ইতিহাস আছে। এই জমিদার বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। ময়মনসিংহ জেলার অন্তর্গত ঈশ্বরগঞ্জ উপজেলার একটি সমৃদ্ধ এলাকা 18 বাড়ি। বন্ধুরা, এই বাড়ির ভিতরে অন্ধকার হয়ে গেছে। ভিতরে কি আছে বা কি নাই বোঝার উপায় নাই, কিন্তু বা মানুষের পায়ের ছাপও নাই যে মানুষ এর ভিতরে সচরাচর ঢোকে। তারপরেও আমরা একটু ঢুকবো, আপনাদেরকে দেখাবো। ব্যাপারটা ভয়ঙ্কর, তারপরেও এটা মাত্র একটা কক্ষ, আমরা অন্য কক্ষে যাব। ব্রিটিশ শাসন আমল থেকেই এলাকাটি ব্যবসা বাণিজ্যে ও যোগাযোগ ব্যবস্থায় অগ্রসর। এমন একটি সমৃদ্ধ এলাকায় জমিদার প্রমোদ চন্দ্র রায়ের পরিত্যক্ত দৃষ্টিনন্দন সুবিশাল জমিদার বাড়ি এখনও ইতিহাসের সাক্ষী হয়ে নীরব দাঁড়িয়ে আছে। চমৎকার কারুকার্যময় এই বাড়িটির বয়স প্রায় 250 বছর। ময়মনসিংহ সিরাজগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলার সদর থেকে 14 কিলোমিটার পূর্বে কিছু অগ্রসর হলেই চোখে পড়বে জমিদার বিশাল অট্টালিকা। সতেরোশো 93 খ্রিস্টাব্দ পর্যন্ত হোসেন শাহী পরগনা রাজশাহী কালেক্টরের অধীনে ছিল। সে সময় মহারাজ রামকৃষ্ণের জমিদারি খাজনার দায়ে নিলামে উঠালে পরগনাটি খাজে আরাতুন নামে এক আর্মেনীয় ক্রয় করেন। 1822 খ্রিস্টাব্দে আরাতুনের 2 মেয়ে বিবি কেথারিনা, বিবি এজিনা এবং তার 2 আত্মীয় টিফেন্স ও কেরস পার্স প্রত্যেক 4 আনা অংশে এ পরগনার জমিদারি লাভ করেন। 1853 খ্রিস্টাব্দে 18 বাড়ি জমিদার শম্ভুরায় চৌধুরী বিবি এনিজার অংশ কিংবা মতান্তরের কেসপার্জের অংশ ক্রয় করেন। পরে মুক্তাগাছার জমিদার রামকিশোর চৌধুরী জমিদারি ঋণের দায়ে নিলামে উঠলে তা শম্ভুরায় চৌধুরীর পুত্র মহিমচন্দ্র রায় চৌধুরী কিনে নেন। বন্ধুরা, এই যে টিনের বাড়িটি দেখছেন, এটা নাকি জমিদারের সময় ভূমিকম্পে তার দেওয়াল মূল বিল্ডিংয়ের বাসভবনের দেওয়াল ফেটে যায়। তারপরে তিনি এই টিনের বাড়িটি নির্মাণ করেন। ভূমিকম্পের ভয়ে টিনের বাড়িতে, ইটের বাড়ি ছেড়ে টিনের বাড়িতে তিনি বসবাস শুরু করেছিলেন। আচ্ছা, এই পাশে দিঘি আছে, আমরা দিঘিতে যাব। তার আগে এই পাশে আরও একটা বিল্ডিং আছে, পুরাতন বিল্ডিং, প্রাসাদ বলতে পারি, রাজপ্রাসাদ। আমগুলা পড়ে আছে। পাকা পাকা আম জমিদার বাড়ির। এই যে আরও একটা পাকা পাকা আম কিন্তু এই জমিদার বাড়িতে পড়ে থাকে।
তো ফল ফলালির অভাব নাই। মিষ্টি হবে নাকি? ও প্রচুর মিষ্টি। এটা একটু খাই, হ্যাঁ? জমিদার বাড়ির আম না খেলে হয়তো বা, হ্যাঁ ও এদিকে ঘুরে ধরো তো কেমন আসে। অল্প খাবো, বুঝছো? মিষ্টি আছে। আম গাছগুলো আসলে মানে ওইভাবে কি কেউ পারে না, না আসে না কেউ? আসে না, এমনিতেই গাছতলায় পড়ে থাকে। আর এই কি যেন নাম বলছিলা তোমার, যেন কি যেন নাম বলছিলা? শফিক। ওরা নাকি এসে মাঝে মধ্যে পেরে পেরে নিয়ে যায়। আর অজগর সাপের একটা রেখা দেওয়া আছে এখান দিয়ে কি আসতো না? এই হচ্ছে সেই অজগর সাপের রেখাটা। শুধু তাই নয়, বিংশ শতাব্দীর প্রথম দিকে 1904 খ্রিস্টাব্দে মহিমচন্দ্র রায় চৌধুরীর স্ত্রী গানেদা চৌধুরীর স্বামীর উত্তরাধিকার ও কড়াই সূত্রে পরনায় 14 আনার মালিক হন। বাকি 2 আনা অন্য এলাকার জমিদাররা কিনে নেন। জমিদারি প্রতিষ্ঠার পর তাদের আয়ত্তে আসে উত্তর গৌরীপুরের রাজবাড়ি, পশ্চিমে রামগোপালপুর, উহাখাল, দক্ষিণে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর ও নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা। তাছাড়া বৃহত্তর ময়মনসিংহের জামালপুর জেলার কয়েকটি মৌজা, শেরপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার বেশ কিছু মৌজা ছিল এই জমিদারের দখলে। প্রতি বছরের নির্দিষ্ট এক সময়ে এসব জেলা শহরে স্থাপিত 18 বাড়ি কাচারি বাড়িতে নায়েব উপস্থিত হয়ে খাজনা আদায় করত। আজও এসব কাচারি 18 বাড়ি বিল্ডিং নামে নিজ নিজ জেলা পরিচিত রয়েছে। জমিদার শম্ভু রায় চৌধুরীর পিতা দীপ রায় চৌধুরী প্রথম নিবাস ছিল বর্তমান যশোর জেলায়। তিনি যশোর জেলার একটি পটরগোনায় জমিদার ছিলেন। সুযোগ বুঝে একসময় দীপ রায় চৌধুরী তার পুত্র শম্ভু রায় চৌধুরীকে নিয়ে যশোর থেকে আলাপ সিং পরগনায় অর্থাৎ 18 বাড়ি আসেন। দেওয়াল মানে পুরা বিল্ডিংটাই ধ্বংসস্তূপ হয়ে আছে, তারপরেও মানে যেটুকুনো আছে বিশাল বড় বড় গাছ, লতাপাতা আর এই যে বট গাছে মানে ঢেকে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাজা শিবরায় চৌধুরী তিনি তার গোপন সুড়ঙ্গ রাস্তা দিয়ে মানে পালিয়ে ভারতে বা কোথাও এমন কোথাও চলে গেছে, না অন্য কোথাও তার মানে চলে যাওয়ার সেই রাস্তাটা আমরা দেখব। মানে গোপন সুড়ঙ্গ যেটাকে বলে, শুনছি সেটা নাকি আটকায়া দিছে। তো কতটুকুন খোলা আছে, কই রাস্তাটা এটা নাকি আগে এ জায়গাটার নাম ছিল শিবগঞ্জ বা দেবীগঞ্জ বাজার। দীপ রায় চৌধুরী নিজ পুত্রের নামে জমিদারি করাই করে এ এলাকায় এসে দ্রুত আধিপত্য স্থাপিত করতে সক্ষম হন এবং এলাকার নাম পরিবর্তন করে তাদের পারিবারিক উপাধি রায় থেকে রায়বাজার রাখেন। আর রায়বাবু একটি অংশে 1 একর জমির উপর নিজে বাড়ি, পুকুর ও পরিখা তৈরি করেন। রায়বাবু যশোর থেকে আসার সময় রাজ পরিবারের কাজকর্ম দেখাশোনার জন্য 18 বাড়ি হিন্দু পরিবারের সঙ্গে নিয়ে আসেন, তাদের রাজবাড়ি তৈরি করে দেন। তখন থেকে জায়গাটি 18 বাড়ি নামে পরিচিতি লাভ করে। এই হচ্ছে রাজার গোপন সুড়ঙ্গ পথ, বা যুদ্ধ লাগা বা কোনো শত্রুদের আক্রমণ হলে যে রাস্তা দিয়ে পালিয়ে যেতেন তিনি বা পালিয়েছিলেন, এটা হচ্ছে সেই গোপন সুড়ঙ্গ পথ। গোপন সুড়ঙ্গ পথটা এমন একটা জায়গায়, বাড়ির এমন একটা জায়গায়, দিঘির পাড়ে, বাড়ি থেকে একটু দূরে, মানে এমন একটা জায়গায় রাখছে কেউ বুঝতেও পারবে না যে এখানে গোপন সুড়ঙ্গ পথ আছে। কি বলো তোমরা, কি বলো? হ্যাঁ, আচ্ছা আমরা এবার এখন দিঘিতে যাব। রাজার দিঘি, রাজা রানীর দিঘি, এই হচ্ছে সেই দিঘি। বাড়িটা একদম স্তব্ধ, কোনো শব্দ নাই, পাখির কলকাকলি ছাড়া আর কোনো কিচ্ছু নাই।
দিঘির পানি একদম লাল হয়ে আছে। ক্যামেরায় আপনারা বুঝতে পারছেন কিনা, মানে লাল টকটকে প্রায় রক্তবর্ণ। হ্যাঁ, হয়তো বা গোসল করা হয় না, বা ইটের রং সম্ভবত, এই ইটের দেওয়াল বা চারপাশের যে দেওয়ালের ইটের রঙগুলা গলে গলে পানি রক্তবর্ণ হয়ে গেছে। ঘাট ছিল, এখানে ঘাট নাই। যাই হোক, আমরা বের হব। আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা রাজা কতটা সতর্কভাবে তার রাজপ্রাসাদ তৈরি করে। ফলফলারি গাছের অভাব নাই। আর রাজার ছেলে এখন নাকি নতুন করে রাজত্ব শুরু করছে, বা নতুন করে জমিদারি শুরু করছে কলকাতায় গিয়ে। তার রাজত্ব বা তার জমিদারি ছিল যশোরে প্রথমে। যশোর থেকে এসে এই নরসিংদী, ময়মনসিংহ জেলার এই অঞ্চলে এসে তার জমিদারি নতুন করে কিনে তারপরে জমিদারি শুরু করেন। তো এই হচ্ছে ঘটনা। বাদবাকি ঘটনা আমরা দিয়ে দেব। আপনাদের কতটুকুন ভালো লাগবে এই ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনি যতটুকুন জানেন আর কি, আধ্যাত্মিক কোনো গল্প আছে কিনা জমিদার সম্পর্কে, বা স্বৈরাচারী ছিল কিনা, বা অত্যাচারী ছিল কিনা, এরকম টাইপের কিছু? মানে আমি তো জমিদারে দেখি নাই, আমার জন্ম আগে গেছে গা। কিন্তু আমার বাপসা ছাড়া আছে বলছি যে আমরা এই যে জমিদার ছিল সে খুব অত্যাচার ছিল। অত্যাচারী? হ্যাঁ, খুব অত্যাচারী ছিল। তার জুতা হওয়া দেয় দেখাইলে পর খাজনা মন্দা লাগিয়ে খুব করছে, মানে জুলুম করছে মানুষের। আপনার এই যে খাজনা না দিলে গরু বাছুর লইছে ধরিয়া এই মানুষ ধরে লইছে না, বিচার টিচার করছে। মানে এই ধরনের জমিদার ছিল। এটা জমিদার ছিল দেখে হ্যাঁ তাড়াতাড়ি আউট হয়ে গেছে গা। পরে তার ছেলে নাকি জমিদারি? তার ছেলে আছে, অনেক কলিকাতা আছে। কলিকাতা আছে? তা ওই ছেলেও নাকি জমিদারি করছে? সেই ছেলেও কি অহনো জমিদারি হারা, অহনো তো কলিকাতা জমিদারি হারা। কলকাতার হ্যাঁ, এর চেয়ে বড় আছে হারা এরিয়া করছে। না, আমি কইতেছি এই জায়গায় যখন জমিদারি করছে তার ছেলে কি ওই বাপের মতো অত্যাচার? শেষ ঘট এইটা কইতাম না, সেরা ঘটনা কইতাম না। ছেলেটার কথা আমি দেখি না যখন স্যারে, কিন্তু জমিদারের কথা বলছি যে আমরা বাচ্চা যারা বলছে যারা তারা অত্যাচার ছিল। দীপরায় চৌধুরীর মৃত্যুর পর তার পুত্র শম্ভুরায় চৌধুরী জমিদারি লাভ করেন। তবে কোনো পুত্র সন্তান না থাকায় তিনি নান্দাইল উপজেলায় খরুয়া এলাকা থেকে এক ব্রাহ্মণ প্রমোদ রায় চৌধুরীকে দত্তক এনে লালন পালন করে একসময় জমিদারি কর্ণধার হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহের 18 বাড়ি ভ্রমণ করেছিলেন। 18 বাড়ির তৎকালীন জমিদার প্রমোদচন্দ্র রায় চৌধুরীর আমন্ত্রণে 1926 সালের 19 ফেব্রুয়ারি সকালে তিনি ময়মনসিংহ থেকে ট্রেনে করে জমিদার বাড়ি পৌঁছান। সেখানে তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এছাড়াও বাউল জারি সারি গানের আসর বসানো হয়েছিল। সাহিত্যে নোবেল পুরস্কার লাভের শুভেচ্ছা বিনিময় ও শান্তিনিকেতনকে বিশ্বনিকেতন করে গড়ে তুলতে নৈতিক ও আর্থিক সমর্থনের লক্ষ্যে 1926 সালের 7 ফেব্রুয়ারি ঢাকায় আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রায় এক সপ্তাহ ঢাকায় অবস্থান শেষে তিনি ময়মনসিংহ ভ্রমণ করেন। রবীন্দ্র গবেষক অধ্যাপক যতীন সরকার জানান, 15 ফেব্রুয়ারি কবিগুরু ময়মনসিংহ রেল স্টেশনে পৌঁছান। সেখানে কবিগুরুকে বরণমালা পরিয়ে দেন মুক্তাগাছার জমিদার মহারাজ শর্ষিকান্ত আচার্য চৌধুরী। এ সময় উলুধ্বনি ও শঙ্খধ্বনি দেওয়া হয়। শতহস্তে পুষ্পাঞ্জলি দিয়ে বিশ্বকবিকে স্বাগত জানানো হয়। এ সময় কবির পাশে ছিলেন তার পুত্র রবীন্দ্রনাথ, পুত্রবধূ প্রতিমা দেবী, দীনেন্দ্রনাথ ঠাকুর, ইতালির অধ্যক্ষ জোসেফ তুসি প্রমুখ। সেখানে কয়েকদিন থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলাদেশে রবীন্দ্র সংবর্ধনা গ্রন্থ থেকে জানা যায়, কবিগুরু 19 ফেব্রুয়ারি সকালে ময়মনসিংহ থেকে ট্রেনে 18 বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সেদিন তাকে এক নজর দেখার জন্য ঈশ্বরগঞ্জ ও গৌরীপুরের হাজার হাজার মানুষ ঈশ্বরগঞ্জ সদরে চলন্ত ট্রেন থামিয়ে দেয়। এরপর 18 বাড়ি রেল স্টেশনের ট্রেন থেকে নামার পর কবিকে হাতির পিঠে চড়ানো হয়। এ সময় ঢাকঢোল পিটিয়ে অভিবাদন জানানো হয়। আমরা বুঝতে পারলাম যে এই বাড়িটা সম্পূর্ণ সাপে ভরা, মানে বিভিন্ন জায়গায় সাপের সংকেত দেওয়া হয়েছে যে এই জায়গাটায় সাপ আছে, এই জায়গায় দাগ দিয়ে রাখা হয়েছে। এই জন্য হয়তো বা এই বাড়িতে কাউকে আসতে দেওয়া হয় না, বা গেটগুলো আটকানো থাকে। মানে টোটালি অজগর সাপ এবং বিষাক্ত সাপে এই বাড়িটা সম্পূর্ণ ভরা। তো আমরা তাড়াতাড়ি করেই চলে যাচ্ছি,
কি বলো? শত শত মানুষ জয়ধ্বনি করতে করতে তাকে জমিদার বাড়ি মূল ফটক পর্যন্ত নিয়ে যায়। মূল ফটকের কাছে কবিকে সোনার চাবি উপহার দেন জমিদার প্রমোদচন্দ্র রায় চৌধুরী। ওই চাবি দিয়ে রবীন্দ্রনাথ কাছারি ঘরের মূল ফটক খোলেন। কবির সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। ছড়াকার গবেষক ও জলদ সাহিত্য পত্রিকার সম্পাদক স্বপন ধর জানান, 18 বাড়ি জমিদার প্রমোদচন্দ্র রায় চৌধুরী শান্তিনিকেতনের শিক্ষার্থী ছিলেন। কবিগুরু ছিলেন তার শিক্ষক। বিশ্বকবি তার এই ছাত্রের আমন্ত্রণ রক্ষা করতেই 18 বাড়ি এসেছিলেন। কথিত আছে, কবির পড়বে না মোর চিহ্ন এই বাটে, আমি বাইব না আর খেয়াতরি এই ঘাটে, কবিতাটি রাজবাড়ির পুকুর ঘাটে বসে লিখেছিলেন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।